সবাইকে এই চ্যানেলে স্বাগত। এবার এই যে দুই বা তার বেশি রকম পরমাণু জুড়ে একটা অণু তৈরি হলো, তো এই অণু না বলে আমরা অনেকগুলো অণুকে একসাথে কি বলি? যৌগ। এবারে এই যৌগ দুই টাইপের হয়। যৌগ আর অণু প্রায় একই ব্যাপার। যৌগ আর অণু একই ব্যাপার। একটা হলে অণু, সিঙ্গেল ইউনিট হলে অণু, অনেকগুলো থাকলে তাকে বলে যৌগ। দুটো বা তার বেশি পরমাণু একসাথে জুড়ে গিয়ে একটাই সিঙ্গেল ইউনিট তৈরি হয়, ওটাকেই বলে অণু। তো ওই অণু বা ওই যৌগ দুই রকমের হয়, একটা আয়নীয় যৌগ আর একটা সমযোজী যৌগ। কি কি হয়? আয়নীয় যৌগ আর সমযোজী যৌগ। এবার এই আয়নীয় যৌগ কি আর সমযোজী যৌগ কি? আয়নীয় যৌগ মানে হলো দুটো আলাদা রকমের আয়ন যদি জুড়ে যায় তাকে বলে আয়নীয় যৌগ। দুটো আলাদা রকমের আয়ন জুড়ে যে যৌগ তৈরি হয় তাকে বলে আয়নীয় যৌগ। আয়ন আমাদের দু রকম ছিল, ক্যাটায়ন আর অ্যানায়ন। তাহলে অ্যানায়ন আর ক্যাটায়ন এই দুটো জুড়ে গিয়ে কি তৈরি হয়? আয়নীয় যৌগ। অ্যানায়ন আর ক্যাটায়ন দুটো জুড়ে গেলে সেই যে যৌগটা তৈরি হবে তাকে বলে আয়নীয় যৌগ। আর সমযোজী যৌগ কি? একই রকমের আয়ন জুড়ে গেলে তাকে বলে সমযোজী যৌগ। আয়ন দু রকমের, ক্যাটায়ন আর অ্যানায়ন। দুটো বা তার বেশি অ্যানায়ন অথবা দুটো বা তার বেশি ক্যাটায়ন এগুলো যদি জুড়ে যায় তাহলে সেই যে যৌগ তৈরি হলো তাকে বলে সমযোজী যৌগ। দুটো আলাদা রকমের আয়ন জুড়ে গেলে, মানে অ্যানায়ন আর ক্যাটায়ন জুড়ে গেলে আয়নীয় যৌগ। দুটো একই রকমের আয়ন যদি জুড়ে যায় তাহলে তাকে বলে সমযোজী যৌগ। এবার একটু ভালোভাবে বুঝি। ধরলাম দুটো মৌল আছে, একটা ক্যালসিয়াম আর একটা অক্সিজেন। এবার এই দুটোর ভেতর ক্যালসিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন? ক্যালসিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে, আর অক্সিজেনের সব থেকে বাইরের কক্ষপথে থাকে 6টা ইলেকট্রন। তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা হলো 2। কারণ কি? কারণ ক্যালসিয়াম তার বাইরের কক্ষপথে যে দুটো ইলেকট্রন আছে সেটাকে বাইরে বের করে দিতে চায়, আর সেই দুটোকে যদি বার করে দেয় তাহলে সেটা কি হয়ে যাবে? ক্যালসিয়াম আর পরমাণু থাকবে না, তখন সেটা হয়ে যাবে ক্যালসিয়াম আয়ন। তাহলে ক্যালসিয়াম যদি তার দুটো ইলেকট্রন বার করে দেয় তাহলে কি হয়ে যাবে? ক্যালসিয়াম আয়ন। দুটো ইলেকট্রন বাদ দিয়ে দিচ্ছে, তার মানে কি? ক্যাটায়ন, তাহলে প্লাস। আর কটা বাদ দিচ্ছে? দুটো, তাহলে +2। তাহলে ক্যালসিয়াম পরমাণুটা দুটো ইলেকট্রন বাদ দিয়ে দিলে কি হয়ে যাবে? ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+ বা ক্যালসিয়াম আয়ন। আর অক্সিজেন কি করবে? অক্সিজেনের সব থেকে বাইরের কক্ষপথে আছে কটা? 6টা। তাহলে অক্সিজেন চাইবে বাইরে থেকে আমি দুটো নিয়ে আসি, তাহলে 8টা পূরণ হয়ে যাবে, আমি স্টেবল হয়ে যাব। এবার 8টা যদি চলে আসে তাহলে অক্সিজেনও কি হয়ে যাবে? অক্সিজেনও আয়নে পরিণত হয়ে যাবে। তো ওইখানে কি হবে? তাহলে অক্সিজেন কটা আনবে? দুটো আনছে, তার মানে অক্সিজেনের চার্জ কি হয়ে যাবে? মাইনাস। তাহলে কটা ইলেকট্রন আনছে? দুটো, তাহলে O-2 বা O2-। তাহলে এটা অক্সিজেন পরমাণু, এটা অক্সিজেন আয়ন। এবারে তাহলে কি হলো? ক্যালসিয়াম দুটো ইলেকট্রন বার করে বসে রয়েছে, আর অক্সিজেন দুটো ইলেকট্রন নেওয়ার জন্য বসে রয়েছে। এবার এই ক্যালসিয়াম চাইবে আমার এই দুটো ইলেকট্রন বাইরে বার করে দিই, তাহলে ক্যালসিয়াম এই দুটো ইলেকট্রন বাইরে বার করে ক্যালসিয়াম আয়নে পরিণত হয়ে গেল। এবার যখনই কোনো একটা মৌল আয়নে পরিণত হয় বা কোনো একটা পরমাণু আয়নে পরিণত হয় তখন সে খুব ছটফট করতে থাকে। স্টেবল হয় ঠিকই, কিন্তু নিজের জায়গায় দাঁড়িয়ে ছটফট করতে থাকে। তো সেইটা যাতে ছটফট না করে তখন এই আয়নটা চায় অন্য কোনো একটার সাথে মিশে যেতে। এবার এই ক্যালসিয়াম আর অক্সিজেনকে যদি পাশাপাশি আনা হয় তাহলে কি হবে? এই দুটো ইলেকট্রন অক্সিজেনের কাছে চলে আসবে, তার মানে কি? ক্যালসিয়াম এই অক্সিজেনটাকে দুটো ইলেকট্রন দিয়ে দেবে। এবার দুটো ইলেকট্রন দিয়ে দেবে মানে এরকম না যে পুরোপুরি দিয়ে হলো। ক্যালসিয়াম সবসময় চাইবে যে আমার এই দুটো ইলেকট্রন যদি নেয় তাহলে আমাকে তার সাথে নিতে হবে। মানে অক্সিজেন এই দুটো ইলেকট্রন নিয়ে নেবে, কিন্তু ক্যালসিয়ামের দাবি থাকবে যে তুমি নিয়ে নাও, কিন্তু আমাকে তোমার সাথে রাখতে হবে। তাহলে ক্যালসিয়াম আর অক্সিজেন কি হবে? একসাথে জুড়ে যাবে। ক্যালসিয়াম এর এই দুটো ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে অক্সিজেনের সাথে জুড়ে যাবে। তাহলে জুড়ে কিভাবে যাবে? তাহলে ক্যালসিয়াম আর অক্সিজেন একসাথে কি হবে? জুড়ে যাবে। তাহলে ক্যালসিয়াম কটা? তাহলে ক্যালসিয়ামের এই দুটো ইলেকট্রন অক্সিজেনের দুটো ইলেকট্রনকে দিয়ে দিল, তাহলে ক্যালসিয়াম একটা লাগলো, তাহলে একটা ক্যালসিয়াম থেকে দুটো ইলেকট্রন এসে একটা অক্সিজেনে দিয়ে দিল, ওই জন্য একটা ক্যালসিয়াম আর একটা অক্সিজেন। এখান থেকে কি তৈরি হবে? CaO। এবারে এই ক্যালসিয়াম আর অক্সিজেন এই দুটো জুড়ে গিয়ে এই যে নতুন যৌগটা তৈরি হলো, এই যৌগটার নাম হলো ক্যালসিয়াম অক্সাইড, CaO, ক্যালসিয়াম অক্সাইড। এটা আর একটা এক্সাম্পল দিই, ম্যাগনেসিয়াম আর ক্লোরিন। ম্যাগনেসিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে থাকে দুটো ইলেকট্রন, তাহলে ম্যাগনেসিয়াম চাইবে যে ওই দুটো ইলেকট্রনকে আমি বাইরে বের করে দিই, তাহলে স্টেবল হয়ে যাবে। তাহলে ম্যাগনেসিয়াম পরমাণু থেকে কি তৈরি হবে? দুটো ইলেকট্রন বার করে দিলে ম্যাগনেসিয়াম আয়ন। তাহলে দুটো বের করে দেওয়া মানে কি? ক্যাটায়ন হলে প্লাস, তাহলে +2, দুটো ইলেকট্রন বার করে দিল। আর ক্লোরিনের সব থেকে বাইরের কক্ষপথে কটা?
ক্লোরিনের সব থেকে বাইরের কক্ষপথে থেকে 7টা ইলেকট্রন। তাহলে ক্লোরিন কি চাইবে? ক্লোরিন বাইরে থেকে একটা ইলেকট্রন নিয়ে আসবে। তাহলে একটা ইলেকট্রন যদি নিয়ে আসে তাহলে ক্লোরিন স্টেবল হয়ে যাবে। তাহলে একটা ইলেকট্রন নিয়ে আসলে ক্লোরিন তখন কি হয়ে যাবে? ক্লোরিন পরমাণু না থেকে তখন ক্লোরিন আয়ন হয়ে যাবে। তাহলে ক্লোরিন যদি একটা নিয়ে আসে তাহলে কি হবে? ক্লোরিন আয়ন। তাহলে ক্লোরিন পরমাণুটা ক্লোরিন আয়ন হতে চাইবে আর ম্যাগনেসিয়াম পরমাণুটা ম্যাগনেসিয়াম আয়ন হতে চাইবে। তাহলে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন বের করে দিতে চাইছে আর আর একটা ক্লোরিন আছে, ক্লোরিন একটা ইলেকট্রন নেবে। তাহলে ম্যাগনেসিয়াম যদি দুটো ইলেকট্রন বার করে দেয়, ম্যাগনেসিয়াম কি চাইবে? আমার এই দুটো ইলেকট্রন অন্য কেউ নিয়ে নিক। এবার অন্য কেউ নিয়ে নিক বললেই তো হবে না, অন্য যে নেবে ম্যাগনেসিয়াম তার সাথে থেকে যাবে। এই ম্যাগনেসিয়াম যদি ক্লোরিনকে একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে এই দুটোর ভেতর থেকে একটা ইলেকট্রন যদি ক্লোরিনকে দিয়ে দেয় তাহলে একটা ক্লোরিনের সাথে থাকলো, কিন্তু ম্যাগনেসিয়ামের কাছে আরো একটা ক্লোরিন থেকে গেল, সেটাও তো আরেকজনকে দিতে হবে। তাহলে ক্লোরিন আরো একটা ক্লোরিনকে যদি নিই, এই ক্লোরিনটা একটা ইলেকট্রন নিতে পারে, তাহলে সেই রকম আমি আরো একটা ক্লোরিন রাখলাম। তাহলে দুটো ক্লোরিন এ একটা নিতে পারে, এ একটা নিতে পারে। তাহলে দুটো ক্লোরিন এ একটা আর ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন দিতে পারে। তাহলে এই দুটো ইলেকট্রন এসে এই দুজনের ভেতর ভাগ হয়ে যাবে। তাহলে ম্যাগনেসিয়াম এই দুজনের সাথে একসাথে থেকে যাবে। ম্যাগনেসিয়াম ওই দুজনের সাথে কি একসাথে থেকে যাবে। তাহলে সংকেতটা কি হবে? ম্যাগনেসিয়াম আর ক্লোরিন দিয়ে যৌগ তৈরি হওয়ার জন্য কি কি লাগলো? একটা ম্যাগনেসিয়াম পরমাণু আর দুটো ক্লোরিন পরমাণু। একটা ম্যাগনেসিয়াম পরমাণু আর দুটো ক্লোরিন পরমাণু। ম্যাগনেসিয়াম আর ক্লোরিন, তাহলে যতগুলো লাগছে সেটাকে আমি নিচে এইখানে এই বক্স দিয়ে লিখব। তাহলে যৌগ তৈরি হওয়ার জন্য ম্যাগনেসিয়াম কটা লাগছে? ম্যাগনেসিয়াম একটাই লাগছে, তাহলে এখানে 1। আর ক্লোরিন দুটো লাগছে, তাহলে এখানে 2। এবার এইভাবে না লিখে সংকেতটাকে ফাইনালি কি লিখি? MgCl2। নিচে 1 থাকলে সেটা আর লেখা লাগে না, নিচে 1 থাকলে সেটা লেখা লাগে না। তাহলে Mg আর Cl এই দুটো দিয়ে কি যৌগ তৈরি হবে? MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এবার এটা তো বোঝার জন্য করলাম, কিন্তু যখন আমাদের বিভিন্ন পরমাণু বা বিভিন্ন মৌল দিয়ে দেবে, তারপরে আমরা যখন সেটা দিয়ে কোনো অণু তৈরি করব তখন এত কিছু লেখা লাগবে না। কি অণু তৈরি হবে বা সেই অণুর নাম কি হবে সেটা কিভাবে করব? যেমন আমি যদি বলি সোডিয়াম আর অক্সিজেন, সোডিয়াম আর অক্সিজেন দিয়ে একটা অণু তৈরি করতে হবে। সোডিয়ামের যোজ্যতা কত, বা সোডিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন? সোডিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে হলো একটা ইলেকট্রন। তাহলে সোডিয়াম সবসময় চাইবে ওই একটা ইলেকট্রনকে বের করে দিতে। সোডিয়ামের যোজ্যতা কত? সোডিয়ামের যোজ্যতা হলো 1 বা +1। সোডিয়ামের যোজ্যতা +1। আর অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের যোজ্যতা হলো 2। অক্সিজেনের যোজ্যতা 2। অক্সিজেনের সব থেকে বাইরের কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে, তাহলে বাইরে থেকে চাই যে আমি দুটো ইলেকট্রন নিয়ে আসব। তাহলে এর যোজ্যতা কত? 2। আর সেটা কি মাইনাস। মাইনাস মানে বোঝায় যে বাইরে থেকে ইলেকট্রন নিয়ে আসবে। এবার এই আমি যদি শুধু এই ভ্যালুটাকে নিই তাহলে না, তাহলে সোডিয়ামের যোজ্যতা কত? সোডিয়ামের যোজ্যতা হলো 1 আর অক্সিজেনের যোজ্যতা হলো 2। যখন আমি সোডিয়াম আর অক্সিজেন দিয়ে একটা যৌগ তৈরি করব সেই যৌগের নাম কি হবে? তাহলে NaRO। 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 এখানে নিচে কিছু বসবে, এখানে নিচে কিছু বসবে। এবার কত কত বসবে সেটা হলো এইভাবে আমি ক্রস করে দেবো। তাহলে তাহলে এই দুইটা এই N এর সামনে যাবে আর এই একটা এখানে আসবে। Na বসবে দুটো আর O বসবে একটা। Na বসবে দুটো আর O বসবে একটা। সোডিয়াম দুটো, অক্সিজেন একটা। তাহলে সোডিয়াম কটা? দুটো আর অক্সিজেন একটা। এটাই হলো এই যৌগ তৈরি করার স্টেপ। তাহলে সোডিয়াম আর অক্সিজেন দিয়ে কি যৌগ তৈরি হবে? Na2O1। এবার লাস্টে 1 তো লেখা লাগে না, ওই জন্য এটা কি হবে? Na2O। Na2O। তাহলে সোডিয়াম আর অক্সিজেন দিয়ে যৌগ তৈরি হলো কি? Na2O, সোডিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইড। এবার যদি আমি দেখি অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? অ্যালুমিনিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে হলো 3টে ইলেকট্রন। তাহলে ওই 3টে ইলেকট্রন যদি অ্যালুমিনিয়াম বার করে দেয় তাহলে অ্যালুমিনিয়াম আয়ন হয়ে যাবে। তাহলে সেই আয়নটা কি হবে? Al। 3টে ইলেকট্রন বের করে দিল মানে কেটে দিল, তাহলে কি +3। তাহলে অ্যালুমিনিয়াম যখন আয়নে পরিণত হবে তখন কি হবে? Al3+। আর অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? অক্সিজেনের সব থেকে বাইরের কক্ষপথে 6টা, তার মানে বাইরে থেকে দুটো নিয়ে আসতে পারে। তাহলে যদি আয়নে পরিণত হয় তাহলে কি হবে? O2-। O2-। এখানে +3 বা 3+। তাহলে অ্যালুমিনিয়াম যখন আয়নে পরিণত হবে তখন এটা, অক্সিজেন যখন আয়নে পরিণত হবে তখন এটা।
তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? অ্যালুমিনিয়ামের যোজ্যতা হলো 3। অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? 3। আর অক্সিজেনের যোজ্যতা কত? 2। অক্সিজেনের যোজ্যতা 2। এবার এই দুটো যেহেতু আলাদা আলাদা আয়ন, ওই জন্য অ্যালুমিনিয়াম আর অক্সিজেন জুড়ে গিয়ে কি তৈরি হবে? আয়নীয় যৌগ। এবার কিভাবে যৌগ তৈরি হবে? এটাকে আমি ক্রস গুণ করে দেবো। তাহলে 2 চলে আসবে এখানে, 3 চলে আসবে এখানে। তাহলে অ্যালুমিনিয়াম কটা থাকবে? 2টো। অক্সিজেন কটা থাকবে? 3টে। তাহলে এই যৌগটা তৈরি হলে তার সংকেত কি হবে? এল। অ্যালুমিনিয়াম কটা? 2টো, তাহলে নিচে 2। আর অক্সিজেন কটা? 3টে, তাহলে O3। Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন জুড়ে গিয়ে কি তৈরি হবে? অ্যালুমিনিয়াম অক্সাইড। এবারে ঠিক একইভাবে আমি বিভিন্ন পরমাণু দিয়ে বিভিন্ন যৌগ তৈরি করব। যেমন প্রথমে যে সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম আর ক্লোরিন দিয়ে কি যৌগ তৈরি হয়? সোডিয়ামের যোজ্যতা কত? সোডিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, তাহলে সোডিয়ামের যোজ্যতা কত? +1। এবার আমরা ডাইরেক্ট লিখছি, তাহলে সোডিয়ামের যোজ্যতা কত? +1। তাহলে কত? +1, বা এটাকে শুধু 1 লিখতে পারি। আর ক্লোরিন, ক্লোরিনের যোজ্যতা কত? ক্লোরিনের যোজ্যতা হলো -1। সব থেকে বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন আনতে পারে, তাহলে এর যোজ্যতা কি হবে? -1। তাহলে এটাকেও লিখতে পারি আমি কি? 1। এবার এইটাকে যদি আমি ক্রস গুণ করে দিই, তাহলে এও চলে যাবে একটা, এও চলে যাবে একটা। তাহলে সোডিয়ামও একটা, ক্লোরিনও কত? একটা। তাহলে এই যে যৌগটা তৈরি হবে, এই যৌগের নাম কি হবে? সোডিয়াম। তাহলে সোডিয়াম কটা? একটা, তাহলে নিচে কিছু লেখার দরকার নেই। আর ক্লোরিন কটা? ক্লোরিন হচ্ছে একটা, তাহলে সেটারও নিচে কিছু লেখার দরকার নেই। তাহলে NaCl কি তৈরি হবে? NaCl মানে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। যদি আমি পটাশিয়াম আর ফ্লোরিন এর ক্ষেত্রে দেখি, তাহলে পটাশিয়ামের যোজ্যতা কত? পটাশিয়ামের যোজ্যতা হলো 1। পটাশিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে কটা? একটা ইলেকট্রন থাকে, তাহলে পটাশিয়ামের যোজ্যতা কত? +1। এটাকেই আমি কি লিখতে পারি? এটাকেই আমি লিখতে পারি 1। শুধু যোজ্যতা কত? 1। ফ্লোরিনের যোজ্যতা কত? ফ্লোরিনের সব থেকে বাইরের কক্ষপথে 7টা থাকে, তাহলে সে কি চায়? বাইরে থেকে একটা ইলেকট্রন আনতে, তাহলে তার যোজ্যতা কি হবে? -1। তাহলে ফ্লোরিনের যোজ্যতা কত? -1। তাহলে এরও আমি লিখতে পারি 1। এবার এটাকে যদি আমি ক্রস করে দিই, তাহলে তাহলে পটাশিয়াম কটা? একটা নেব। আর ফ্লোরিন কটা নেব? একটা নেব। এই যে এই একই চলে আসবে এখানে, এই এক চলে গেল এখানে। তাহলে পটাশিয়ামও একটা, ফ্লোরিনও একটা, তাহলে এর সংকেত কি হবে? কে। নিচে একটা মানে কিছু লেখার দরকার নেই, আর এফ নিচে লেখার কিছু দরকার নেই, তাহলে KF। এবার এর নাম কি হবে? পটাশিয়াম ফ্লোরাইড। পটাশিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ফ্লোরাইড। এবার আছে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন দিয়ে। ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? বা ম্যাগনেসিয়ামের যোজ্যতা, মানে ম্যাগনেসিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে কটা? 2টো ইলেকট্রন। ম্যাগনেসিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে 2টো ইলেকট্রন। তাহলে এটা যদি ওই 2টো ইলেকট্রন বার করে দেয়, তাহলে তার যোজ্যতা কি হবে? +2। তাহলে এটা হলো +2। এটাকে আমি লিখতে পারি 2। আর অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের সব থেকে বাইরের কক্ষপথে 6টা, তার মানে 2টো আনতে পারে, তাহলে এর যোজ্যতা কি হবে? -2। এটাকেও আমি শুধু ভ্যালু লিখতে পারি 2। তাহলে এটাই হয়ে যাবে এখানে, এটাই হয়ে যাবে এখানে। তাহলে এর যে যৌগটা তৈরি হবে সেটা কি? ম্যাগনেসিয়াম 2টো, অক্সিজেন 2টো। ম্যাগনেসিয়াম 2টো, অক্সিজেন 2টো। Mg2O2। দুটোই যদি নিচে সেম থাকে, তাহলে এই দুটোকে আর লেখা না, তাহলে এই দুটোকে আর লেখা লাগে না, এটাকে লেখা যায় MgO। এর নাম কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। এর কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে MgO, KF, NaCl এগুলো সবই কি? আয়নীয় যৌগ। এরপর যদি দেখি Zn আর S, মানে জিঙ্ক আর সালফার। জিঙ্কের সব থেকে বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? জিঙ্কের সব থেকে বাইরের কক্ষপথে থাকে 2টো ইলেকট্রন। তাহলে এর যোজ্যতা কি? +2। এর যোজ্যতা হলো +2। এটাকেই লিখতে পারি 2। আর সালফারের সব থেকে বাইরের কক্ষপথে 6টা ইলেকট্রন, তাহলে 2টো ইলেকট্রন আনতে পারে, তাহলে এর যোজ্যতা কি হবে? -2। তার মানে এটাকেও লিখতে পারি আমি 2। তাহলে এটা যদি আমি ক্রস করে দিই, এখানেও চলে আসবে 2, এখানেও চলে আসবে 2। তাহলে এর যে যৌগটা তৈরি হবে সেটা কি? Zn কটা? 2টো, তাহলে Zn2S2। এবার নিচে যেহেতু দুটোই সেম আছে, ওই জন্য 2 লেখা লাগে না, কি হবে? ZnS। তাহলে এর নাম কি হবে? জিঙ্ক সালফাইড। Zn মানে তো জিঙ্ক বললাম, আর S মানে সালফাইড বলছি, F মানে ফ্লোরাইড বলছি, Cl মানে ক্লোরাইড বলছি, O মানে
অক্সাইড বলছি। এই যে অক্সাইড বলবো না অক্সাইড বলবো না অক্সাইড বলবো, সেটা এর আগে যে মূলক সম্পর্কে একটা ক্লাস বলেছিলাম সেখানে পুরো ডিটেলসে বলে দিয়েছি যে এস থাকলে কি হবে, SO2 থাকলে কি হবে, SO3 থাকলে কি হবে। তো সেখান থেকে এই এস মানে বোঝায় সালফাইড, শুধু এস থাকলে সালফাইড, তাহলে এটার নাম হবে জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফাইড। এবার যদি আমি দেখি ক্যালসিয়াম আর ক্লোরিন, ক্যালসিয়াম আর ক্লোরিন দিয়ে ক্যালসিয়ামের যোজ্যতা কত, ক্যালসিয়ামের যোজ্যতা হলো 2 প্লাস 2, ক্যালসিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে, তাহলে যোজ্যতা কত +2, তাহলে এটাকে লিখতে পারি 2। আর ক্লোরিন, ক্লোরিনের সব থেকে বাইরের কক্ষপথে থাকে 7টা, ক্লোরিনের সব থেকে বাইরের কক্ষপথে 7টা, তাহলে এর যোজ্যতা কত -1, মানে একটা ইলেকট্রন বাইরে থেকে নিয়ে আসতে পারে, তাহলে এটা কত হয়ে যাবে 1। এবার এটাকে যদি আমি ক্রস করে দিই তাহলে এই একটা চলে যাবে এখানে, এই দুইটা চলে যাবে এখানে, তার মানে ক্যালসিয়াম কটা লাগবে একটা আর ক্লোরিন লাগবে দুটো, তাহলে আলটিমেটলি যৌগটা কি তৈরি হবে Ca একটা আর Cl দুটো, তাহলে একটা আর দুটো। এবার একটা থাকলে সেটা লেখা লাগে না, তাহলে কি হবে CaCl2, CaCl2, তাহলে এর নাম হবে Ca মানে ক্যালসিয়াম আর Cl আছে এটা হবে ক্লোরাইড, Cl মানে ক্লোরাইড। এই যে Na মানে সোডিয়াম, Na মানে সোডিয়াম, Cl মানে ক্লোরাইড, এখানে Ca মানে ক্যালসিয়াম, Cl মানে হলো ক্লোরাইড, তাহলে CaCl2 কি হবে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এটা হবে ক্যালসিয়াম ক্লোরাইড। এইভাবেই বিভিন্ন যে আয়নীয় যৌগ তৈরি হয় তার নাম এইভাবে ডিসাইড হয়। এরপরে আরো একটা এক্সাম্পল আছে, এবারে যেমন আছে আয়রন আর ক্লোরিন, আয়রন আর ক্লোরিন দিয়ে কি যৌগ হবে সেটা দেখতে হবে। তাহলে আয়রনের যোজ্যতা কত, মানে আয়রনের সব থেকে বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন। এবার এখানেই একটা বিষয় চলে আসে যে আয়রনের ক্ষেত্রে দুই রকমের যোজ্যতা হয়। আয়রনের ক্ষেত্রে কখনো কখনো সব থেকে বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে, কখনো কখনো সব থেকে বাইরের কক্ষপথে 3টে ইলেকট্রন থাকে, তার মানে আয়রনের যোজ্যতা 2ও হয়, আয়রনের যোজ্যতা 3ও হয়। এখানে আমাদের আয়রনের যোজ্যতা আমি কত নেব, আমি ধরলাম যে এখানে আমি আয়রনের যোজ্যতা নিলাম 2, তাহলে +2, তাহলে এর যোজ্যতা হবে +2। আর ক্লোরিনের যোজ্যতা কত -1, ক্লোরিনের সব থেকে বাইরের কক্ষপথে 7টা, তাহলে একটা ইলেকট্রন নিতে চায়, তাহলে ওই জন্য মাইনাস, তাহলে এখানে আমি কি লিখতে পারি 2, এখানে 1, তাহলে ক্রস করে দিলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2, তাহলে ফাইনালি এই যৌগটা কি হবে FeCl2, Fe নিচে কি হবে 1, 1টাকে আর লিখলাম না, আর কি হবে ক্লোরিন, ক্লোরিন কটা দুটো, তাহলে FeCl2, FeCl2। এবার আয়রনের যদি আমি যোজ্যতা নিতাম +3, আয়রনের যদি লাস্টে 3টে দিয়ে আমি করতাম তাহলে কি হতো, তাহলে আয়রনের যোজ্যতা এখানে কত নেব +3, তাহলে যোজ্যতা কত 3, আর ক্লোরিনের তো -1 -1ই, তাহলে এখানে কত যোজ্যতা 1 নিলাম। এবার আমি যদি এটাকে ক্রস করি তাহলে এখানে হবে 1, এখানে হবে 3, তাহলে ফাইনালি যে যৌগটা তৈরি হবে সেটা কি FeCl3। তাহলে আয়রন আর ক্লোরিন দিয়ে, এখানেও আয়রন আর ক্লোরিন, এখানেও আয়রন আর ক্লোরিন, এইটা দিয়ে আমাদের একটা যৌগ তৈরি হচ্ছে FeCl2, এটা দিয়ে একটা যৌগ তৈরি হচ্ছে FeCl3, তাহলে এর নাম কি আর এর নাম, এখানেই হচ্ছে নামের কনফিউশন চলে আসে। এখানে কি দেখলাম আয়রন, আয়রনের দুই রকমের যোজ্যতা হয়, 2ও হয় আবার 3ও হয়, তাহলে যে যে যৌগের ক্ষেত্রে বিভিন্ন যোজ্যতা থাকে তার ক্ষেত্রে নামও বিভিন্ন রকম হয়। যেমন আয়রনের ক্ষেত্রে দুটো যোজ্যতা হয় 2 আর 3। একই রকম ভাবে কপারের ক্ষেত্রেও দুই রকমের যোজ্যতা হয় 2 আর 1। টিনের ক্ষেত্রেও দুই রকমের যোজ্যতা হয় 2 আর 4। তো সেইগুলো প্রথমে একটু দেখি। 2+ হয়, আবার আয়রন 3+ হয়, কপার 1+ হয়, আর কপার 2+ হয়। টিনের সংকেত হলো Sn 2+ হয়, আবার Sn 4+ হয়। যে যে যৌগের ক্ষেত্রে দুই রকমের যোজ্যতা হয় তার ভিতর যেটার যোজ্যতা কম সেইটার লাস্টে আস যোগ করে দিই, সেটার লাস্টে আস, আর যার যোজ্যতা বেশি সেটার লাস্টে ইক যোগ করে দিই। যেমন এটা আয়রন হলো Fe, তাহলে এর নাম হলো ফেরাস, Fe2+ এর নাম হলো ফেরাস, আর Fe3+ এর নাম হলো ফেরিক। ফেরাস আর ফেরিক লাস্টে আস আর ইক, যোজ্যতা কম থাকলে আস যোগ করি, যোজ্যতা বেশি থাকলে ইক যোগ করি। এটা হলো ফেরাস, এটা হলো ফেরিক। কপারের ক্ষেত্রে এই যোজ্যতাটা কম তাহলে কিউপ্রাস, আর এই যোজ্যতাটা বেশি ওই জন্য কিউপ্রাস আর কিউপ্রিক। তো এর ক্ষেত্রে আমরা কি করি স্টেনাস আর স্টেনিক,
স্টেনাস আর স্ট্যানিক, প্রথমটাতে আস, পরেরটাতে ইক। যোজ্যতা কম থাকলে আস, যোজ্যতা বেশি থাকলে ইক। তাহলে এফি থাকলে ফেরাস আর ফেরিক, কপার থাকলে কি হবে কিউপ্রাস, কিউপ্রাস আর কিউপ্রিক, কিউপ্রাস আর কিউপ্রিক। এটা স্টেনাস আর এটা স্ট্যানিক, এটা স্ট্যানিক। এবার এইভাবে আমাদের এই মৌলগুলোর নাম দেখতে হবে। এখানে আমি এফি বা আয়রনের কোন যোজ্যতাটা নিয়েছি 2, তার মানে কমটা নিয়েছি, তাহলে কমের জন্য এখানে নাম হয়ে যাবে ফেরাস। তাহলে এটা হয়ে যাবে ফেরাস, আর এটা সিএল মানে ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড। FeCl2 ফেরাস ক্লোরাইড, FeCl2 কি হবে ফেরাস ক্লোরাইড। আর এটা কি হয়ে যাবে এফি, এই যে বড় যোজ্যতাটা বেশি যোজ্যতাটা, তাহলে বেশি যোজ্যতা হলে সেখানে কি লিখে ফেরিক, তাহলে এটা হয়ে যাবে ফেরিক ক্লোরাইড, এটা হবে ফেরিক ক্লোরাইড। তাহলে FeCl2 ফেরাস ক্লোরাইড, FeCl3 ফেরিক ক্লোরাইড। একইভাবে যদি আমি আরো একটা এক্সাম্পল দিই, কপার আর অক্সিজেন, কপার আর অক্সিজেন, তাহলে কপারের দুই রকমের যোজ্যতা হয়, একটা হয় +1, একটা হয় +2। তাহলে +1 দিয়ে প্রথমে যদি আমি করি, এটা +1, অক্সিজেনের যোজ্যতা কি -2, তাহলে এর হবে 1, এর হচ্ছে 2। এবার ক্রস করলে কি আসে, এখানে আসবে 2, এখানে আসবে O। তাহলে ফাইনাল এই যৌগটা কি হবে, ফাইনাল এই যৌগটা হবে হলো Cu2O, Cu2O, Cu2O। এবার এর নাম কি হবে, কপারের যোজ্যতা কমটা নিয়েছি, কপারের যোজ্যতা কমটা নিয়েছি, তাহলে কমটা নিলে তার নাম হলো কিউপ্রাস, এটা হলো কিউপ্রাস আর অক্সিজেন থেকে অক্সাইড, তাহলে এর নাম হয়ে যাবে কি কিউপ্রাস অক্সাইড, এটা হলো কিউপ্রাস অক্সাইড। একইভাবে যদি আমি কপারের বেশি যোজ্যতাটা নিই, কপারের বেশি যোজ্যতা কত 2, তাহলে বেশি যোজ্যতা নিলে এখানে 2 আর এখানে কি এখানেও হবে 2। এবার যদি আমি ক্রস করে দিই, তাহলে এখানে চলে আসবে 2, এখানে চলে আসবে 2, এই 2টা এখানে আসবে, এই 2টা এখানে আসবে। এবার তাহলে আলটিমেটলি ফাইনাল যৌগটা কি হবে Cu2O2। এবার নিচে 2 2 থাকলে বা নিচে সেম সেম থাকলে লেখা লাগে না, এটা কি হবে তাহলে Cu। এবার এর নাম কি হয়ে যাবে, এখানে Cu কত আছে, এখানে Cu এর কোন যোজ্যতাটা +2 মানে বেশিটা, তাহলে এখানে কি হবে কিউপ্রিক, এখানে হয়ে যাবে কিউপ্রিক, আর O মানে অক্সাইড, তাহলে এর নাম হয়ে যাবে কিউপ্রিক অক্সাইড, এর নাম হয়ে যাবে কিউপ্রিক অক্সাইড। এইরকম আমাদের বিভিন্ন যৌগ তৈরি করতে হবে এবং এই যৌগের কি নাম সেটা আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। এবার এরকম যদি আমি টিন আর আয়োডিন, টিন আর আয়োডিন দিয়ে যদি আমি যৌগ তৈরি করতে হয়, তাহলে টিনের 2 রকমের যোজ্যতা, আমি 2 রকমের যোজ্যতা লিখে নিই। তাহলে প্রথম ক্ষেত্রে যোজ্যতা কত +2 আর আয়োডিনের যোজ্যতা কত -1, আয়োডিনের যোজ্যতা -1, আয়োডিনের সব থেকে বাইরের কক্ষপথে 7টা থাকে, তাহলে বাইরে থেকে একটা নিয়ে নেয়, ওই জন্য যোজ্যতা কত -1। আবার টিনের আরেকটা যোজ্যতা কত +4 আর আয়োডিনের যোজ্যতা -1। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি নরমালি 2 লিখতে পারি, এখানে 1 লিখতে পারি। পরেরটার ক্ষেত্রে এখানে 4 লেখা যায়, এখানে 1 লেখা যায়, তাহলে এখানে আসবে 1, এখানে আসবে 2, এটার এখানে আসবে 1, এখানে আসবে 4। তাহলে আলটিমেটলি যে যৌগটা তৈরি হবে সেই যৌগের নাম কি হবে, এখানে এটা আসবে হচ্ছে, তাহলে SN একটা, তাহলে নিচে লেখার দরকার নেই SN, আর I কটা 2টো, তাহলে SNI2। ঠিক একইভাবে এখানে করলে কি হবে, SN কটা একটা, তাহলে নিচে লেখার দরকার নেই, আর I কটা 4টে, তাহলে I4, তাহলে SNI2 SNI4। এবার এর ক্ষেত্রে নাম কি হবে, এর ক্ষেত্রে স্টেনাস কোনটা কম যোজ্যতাটা ইউজ হয়েছে, তাহলে কি হবে স্টেনাস, তাহলে কম যোজ্যতার জন্য এটা স্টেনাস, আর এটা আয়োডিনের জন্য কি হবে আয়োডাইড, স্টেনাস আয়োডাইড, স্টেনাস আয়োডাইড। আর এখানে কি হবে, এখানে বেশি যোজ্যতা, এখানে বেশি যোজ্যতা, ওই জন্য এটা কি হবে স্ট্যানিক, এটা স্টেনাস আর এটা স্ট্যানিক, স্ট্যানিক আর আই দিয়ে আয়োডাইড, তাহলে এটা হলো স্টেনাস আয়োডাইড আর এটা স্ট্যানিক আয়োডাইড। তাহলে আয়ন কি, কোন একটা পরমাণুর ভেতরে যদি ইলেকট্রন বাড়তি থাকে বা ইলেকট্রনের ঘাটতি থাকে, তাহলে সেটাকে বলে আয়ন। আর বিভিন্ন পরমাণু মিশে অণু তৈরি হয়, এবার ওই অণু তৈরি হয়ে সেই অণুর ভেতরেও যদি কোনো একটা ইলেকট্রনের ঘাটতি থাকে বা কিছু ইলেকট্রনের ঘাটতি থাকে বা কিছু ইলেকট্রন বাড়তি থাকে, সেক্ষেত্রে ওইটাকেও কি বলে, ওটাকেও আয়ন, কিন্তু স্পেসিফিক্যালি ওটাকে আয়ন না বলে ওটাকে কি বলি মূলক। তাহলে মূলক কি, অণুতে যদি ইলেকট্রনের ঘাটতি বা বাড়তি থাকে সেটাকে বলে মূলক, আর পরমাণুতে ইলেকট্রনের ঘাটতি বা বাড়তি থাকলে সেটাকে বলি আয়ন। এবার এই মূলক কি কি আছে সেটা এর আগে একটা ক্লাসে বলে দিয়েছি, কি কি মূলক আছে সেগুলো মুখস্থও করে দিয়েছি। এবার ওই মূলক দিয়ে কিভাবে
আয়নীয় যৌগ তৈরি হয়। এর আগে যেমন দেখলাম যে বিভিন্ন পরমাণুর আয়ন থেকে কিভাবে আয়নীয় যৌগ তৈরি হয়, ঠিক সেই রকম বিভিন্ন মূলক থেকে কিভাবে আয়নীয় যৌগ তৈরি হয় সেটা এখন দেখব। প্রসেসটা ঠিক একই, প্রসেসটা সেম। যেমন এর আগে একটা মূলক দেখেছিলাম অ্যামোনিয়াম মূলক। অ্যামোনিয়াম মূলকের সংকেত কি? NH4 প্লাস বা +1, NH4 +1। এটা মানে কি? এটা মানেই হলো অ্যামোনিয়াম মূলক। এবার এর সাথে যদি আমি ক্লোরিন জুড়ে দিই, এটার সাথে যদি আমি ক্লোরিন দিয়ে একটা যৌগ তৈরি করতে চাই, ক্লোরিনের যোজ্যতা কত? ক্লোরিনের যোজ্যতা হলো -1। তাহলে অ্যামোনিয়ামের +1, ক্লোরিনের -1। তাহলে এর যোজ্যতা কত? 1, এরও যোজ্যতা কত? 1। এবার কি সেই ক্রস গুণ হয়ে যাবে, তাহলে এর এখানে চলে আসবে 1, এখানে চলে আসবে 1। তাহলে এটা কি হয়ে যাবে? NH4, এটা কটা আছে? একটা। তাহলে বেসে কত? 1 লিখতে হবে। এবার বেসে যদি 1 লিখি তাহলে এটা হয়ে যায় NH4 41। ওই জন্য এটাকে 1 লেখার জন্য এটাকে কি করি? ব্র্যাকেটে ঘিরে তারপরে বেসে 1। তারপরে আর কি আছে? ক্লোরিন। তাহলে Cl1। এবার যেহেতু দুটোরই বেসে সেম আছে ওই জন্য এটাকে কি লেখা যায়? NH4Cl। তাহলে NH4Cl। এবার NH4 মানে কি? অ্যামোনিয়াম, ক্লোরিন মানে ক্লোরাইড। তাহলে এই সংকেতটার নাম কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। যেমন এরপরে আরেকটা মূলক দেখেছিলাম নাইট্রেট মূলক। NO3-1। নাইট্রেট মূলক NO3-1। এবার এর সাথে যদি আমি ম্যাগনেসিয়াম দিয়ে করতে চাই, তাহলে এর সাথে ম্যাগনেসিয়াম দিয়ে করলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত? +2। ম্যাগনেসিয়ামের যোজ্যতা হলো +2। এটা হলো নাইট্রেট মূলক আর এটা ম্যাগনেসিয়াম পরমাণু। তাহলে এর যোজ্যতা কত? 1, এর যোজ্যতা কত? 2। এটাকে যদি আমি ক্রস করে দিই, এই যে দুটো আলাদা আলাদা আয়ন, তাহলে কি হবে? আয়নীয় যৌগ তৈরি হবে। তাহলে এখানে চলে আসবে 2, এখানে চলে আসবে 1। এবার সংকেত কি হবে? NO3Mg। তাহলে প্রথমে কি লিখবো? প্রথমে লিখবো Mg। এই প্রথমে কোনটা লেখা হয়? প্রথমে হচ্ছে ধাতু যদি থাকে, ধাতু কোনগুলোকে বুঝবো? ধাতু হচ্ছে পিরিয়ডিক টেবিল যদি দেখি, S ব্লক আর ডি ব্লকে যে এলিমেন্ট গুলো থাকে সেগুলো হলো ধাতু। তাহলে কোনো একটা সংকেত লেখার সময় এই S ব্লক আর ডি ব্লক থেকে যে এলিমেন্ট গুলো থাকবে সেইগুলোকে প্রথমে লিখতে হবে। তো এই Mg, ম্যাগনেসিয়াম হলো S ব্লকের এলিমেন্ট, ওই জন্য ম্যাগনেসিয়ামকে প্রথমে লিখবো। তাহলে এখানে কি লিখবো? Mg, নিচে কি আসবে? নিচে আসবে 1, আর এখানে কি আসবে? NO3, এর নিচে কি আসবে? 2। এবার NO3 2 দিলে এটা মনে হবে যে NO32। তাহলে এর জন্য কি করব? এটাকে আমি ব্র্যাকেটে লিখে দেবো। এবার নিচে 1 থাকবে, সেটাকে লেখা লাগে না। তাহলে এটা কি হবে? Mg ব্র্যাকেটে NO3 বাইরে 2, Mg NO3 2। তাহলে এর নাম কি হবে? Mg মানে ম্যাগনেসিয়াম, NO3 মানে কি? নাইট্রেট। তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেট। তাহলে এর নাম কি হয়ে যাবে? ম্যাগনেসিয়াম নাইট্রেট। এর নাম হয়ে যাবে ম্যাগনেসিয়াম নাইট্রেট। তারপরে যেমন একটা যৌগ ছিল কার্বনেট যৌগ। কার্বনেট যৌগের সংকেত কি? CO3-2-। এটা হচ্ছে কার্বনেট যৌগ। আর এটার সাথে যদি আমি ক্যালসিয়াম দিয়ে বিক্রিয়া হয়, তাহলে ক্যালসিয়ামের সংকেত কি? Ca। এবার ক্যালসিয়ামের যোজ্যতা কত? ক্যালসিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে 2টো ইলেকট্রন, তাহলে এর যোজ্যতা কি হবে? 2+। তাহলে ক্যালসিয়াম 2+। তাহলে এর যোজ্যতা কত? 2, আর এর যোজ্যতা কত? 2। এবার এটাকে কি হবে? ক্রস গুণ। তাহলে এখানে চলে আসবে এই 2টা, এখানে চলে আসবে এই 2টা। এবার তাহলে যে সংকেতটা লিখবো ফাইনাল, সেটাতে প্রথমে কি দেব? CO3 নাকি Ca? এর ভেতর Ca মানে ক্যালসিয়ামটা S ব্লকের এলিমেন্ট, তাহলে Ca-টাকে আমি প্রথমে দেব। তাহলে কি হবে? Ca প্রথমে হবে Ca কটা? 2টো। তাহলে 2টো। আর CO3 এরপরে হবে CO3 এটা কটা? 2টো। তাহলে এটাকে আমি ব্র্যাকেটে লিখে তারপরে 2। এবার দুটোরই যেহেতু নিচে 2 আছে ওই জন্য 2টাকে লেখা লাগবে না। তাহলে কি লিখবো? CaCO3। এবার এর নাম কি হবে? Ca মানে ক্যালসিয়াম, CO3 মানে কি? কার্বনেট। তাহলে এটা কি হবে? ক্যালসিয়াম কার্বনেট। এটা হবে ক্যালসিয়াম কার্বনেট। তারপরে যেমন একটা মূলক দেখেছিলাম ফসফেট বা বাইফসফেটের সংকেত কি? HPO4-2। এবার এই কি
কি কি মূলক আছে সেটা তো আমরা আগের ওই ভিডিওতে দেখেছি। তাহলে HPO4-2 এটা কি? এটা হচ্ছে বাইফসফেট। HPO4-2 কি? বাইফসফেট। এবার এর সাথে যদি আমি সোডিয়াম দিয়ে দিই, সোডিয়ামের যোজ্যতা কত? সোডিয়ামের যোজ্যতা হলো +1, সোডিয়ামের যোজ্যতা +1। তাহলে এর যোজ্যতা কি? 2। এর যোজ্যতা কত? এর যোজ্যতা হলো 1। এবার এটাকে ক্রস, তাহলে এখানে চলে আসবে 1, এখানে চলে আসবে 2। এবার তাহলে HPO4 কটা? একটা। সোডিয়াম কটা? দুটো। এবার এর সংকেতটা আলটিমেটলি কি হবে? প্রথমে বলবে কি? সোডিয়াম। কারণ কি? সোডিয়াম হচ্ছে ওই এস ব্লকের এলিমেন্ট, মানে ধাতু এলিমেন্ট। তাহলে এখানে কি হবে? Na কটা? দুটো, তাহলে Na2। আর HPO4, তাহলে HPO4 এটা কটা? এটা হচ্ছে একটা, তাহলে বাইরে 1। এবার যার এই বেসে 1 আছে সেটাকে আর লেখা লাগে না, তাহলে এটা আলটিমেটলি কি হবে? Na2HPO4, Na2HPO4। তাহলে এইটার নাম কি হয়ে যাবে? Na মানে সোডিয়াম, আর HPO4 মানে হলো বাইফসফেট। তাহলে এর নাম কি হয়ে যাবে? সোডিয়াম বাইফসফেট। সোডিয়াম বাইফসফেট, এটা হয়ে যাবে সোডিয়াম বাইফসফেট। তো চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার এখানে আমরা আরো 4টে এরকম বিভিন্ন মৌল বা মূলক বা পরমাণুর নাম লিখেছি। যেমন এইটা একটা মূলক, এটাও একটা মূলক। তো এইরকম বিভিন্ন, এইটা আর এইটা দিয়ে কি যৌগ তৈরি হয় আর সেই যৌগের নাম কি? এটা আর এটা দিয়ে কি যৌগ তৈরি হয় সেটার নাম কি? সেটার সংকেত কি? এটা আর এটা দিয়ে কি যৌগ তৈরি হয় সেটার সংকেত কি? সেইটা তোমরা আমাদেরকে করে কমেন্ট বক্সে জানিও। তো এই হলো আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ কিভাবে তৈরি হয়, তার সংকেত কিরকম হয়, তার নাম কিরকম হয়, সেটা আশা করি বোঝা গেছে। এর পরে রয়েছে সমযোজী যৌগ। সমযোজী যৌগ কিভাবে তৈরি হয়, তার কেমন নাম হয়, কোনগুলো সমযোজী যৌগ, দেখে চিনবো কি করে, সেই সব নিয়ে আমরা এর পরের ক্লাসে তোমাদেরকে বলবো।